আজ সকাল থেকে মন মেজাজ ভালো নেই আমার। শরীরের মাঝে অস্বস্তি অনুভব হচ্ছে। জ্বর জ্বর ভাব। অমনি রান্না করেছি। শুধু আলু ভাতে ভাত করেছি। মা ছেলেতে মিলে ওটাই খেয়ে নিয়েছি। ফ্যাক্টরিতে যেতে হবে আজ। রাতে ডিউটি করার কথা থাকলেও আমার কাজ পড়েছে দিনেই। এর জন্য ভীষণ কৃতজ্ঞ আমি। রাত হলে ঝামেলা হয়ে যেত একা একা মেয়েকে নিয়ে ফিরতে। বেলা হয়ে গেছে। মেয়েকে চাচির কাছে দিয়ে তৈরি হয়ে নিলাম বিপত্তি বাঁধে যাওয়ার সময়। ছেলে কিছুতে একা বাড়িতে থাকবে না। চাচি কত করে বোঝালো, সে শুনবেই না। চাচি বাবা শোনা বলে তার কাছে থাকতে বলল। দোকান থেকে খাবার জিনিসও দিতে চাইল, তবুও সে আমায় ছাড়বে না। অগত্যা ছেলেকে নিয়েই রওনা হলাম। দেরি হয়ে গেছে এমনিতেই। হেঁটে যাওয়ার ইচ্ছা ছিল। রোজ রোজ রিকশা করে যাওয়ার সাধ্য আমার নেই। কিন্তু আজ প্রথম দিন। হেঁটে গেলে দেরি হবে। বসের ভরসা উঠে যাবে আমার উপর থেকে। রিকশাতে উঠে তাড়াতাড়ি নিয়ে যেতে বলি। মেয়ে আমার কোলেই ছিল, ছেলে পাশে। কিছুক্ষণ পর ফ্যাক্টরি পৌঁছে বসের সঙ্গে দেখা করি। তিনি আমাদের দেখেই প্রথম প্রশ্ন করেন, আপনাকে তো বলেছিলাম ছেলে না আনতে। আমাদের কাজের একটা রুলস আছে তো নাকি? আপনি এমন করলে কাল থেকে অন্য কর্মীরাও একই কাজ করবে। ফ্যাক্টরিটা মাছের বাজার হয়ে যাবে। প্রথম দিনেই আপনার থেকে এমনটা আশা করিনি মিস তন্নি। আমি অনুনয়ের স্বরে বললাম, ক্ষমা করে দিন স্যার, আজকের মতো। প্রথম দিন, তাই ছেলে জেদ ধরেছিল। এরপর আর এমন হবে না। আজ সারাদিন অফিসে বন্ধ থাকলেও কাল থেকে এমনিতেই আসতে চাইবে না। অনুগ্রহ করে আজকের দিনটা ছাড় দিন আমায়। বসের চোখ মুখে রাগের আভাস স্পষ্ট। তবুও বেশি কিছু বললেন না আমায়। এক লোক ডেকে কাজের জায়গায় নিয়ে যেতে বলল। আমায় নিয়ে ফ্যাক্টরির মেন পয়েন্টে দিয়ে একটা বসার জায়গা দেয়। ওখানে বসে কাজ করতে হবে আমায়। ছেলেকে একটু দূরে বসিয়ে চুপ করে থাকতে বলে কাজের জায়গায় বসি। আমার মতো আরও একজন মহিলা কাজ করছে সেখানে। কাজে মন দিই আমি। মেয়েকে নিয়ে একটু অসুবিধা হচ্ছিল। এক হাতে বাচ্চাকে বুকে চেপে অন্য হাতে কাজ করছি। এটা গার্লস সেক্টর, তাই একটু সুবিধা হয়েছে আমার। মেয়ে কাঁদলে আড়ালে গিয়ে খাইয়ে দিয়ে আবার কাজ করছি। কাজ বেশি কঠিন নয়, তবে প্রথম দিন দেখে একটু কষ্ট হয়েছে আমার। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হবে আশা করি। ডিউটি শেষে বেরিয়ে এলাম। ছেলের মুখ দেখছি থমথমে, ভয়ে কিছু বলছে না। কাজের সময় একবার সে বিরক্ত করেছিল বাড়ি যেতে। আমি বকা দিয়ে বসিয়ে রেখেছি। কিবা করতাম আর। টাইমের আগে বের হওয়ার সুযোগ নেই এখানে। রাস্তায় ছেলেকে নিয়ে হাঁটছি। হেঁটেই যাব বাড়ি। বললাম, এখানে এসে কি হলো তোমার? বড়দের কথা না শুনলে এমনই হয়। মায়ের কথা মেনে চলতে হয়। লতাপার ছেলেসহ আরও কত বাচ্চা ছিল তোমার বয়সী। একবেলা ওদের সঙ্গে খেললেই সময় কেটে যেত। প্রয়োজনে দুপুরে একটু ঘুমিয়ে নিতে। চাচি তোমায় আদর করে ঘুম পাড়িয়ে দিত। এখানে এসে তোমার কি লাভটা হলো? শুধু শুধু নিজেও বকা খেলে আর আমাকেও খাওয়ালে। ছেলে অভিমানী স্বরে বলল, ঠিক আছে, কাল থেকে আমি আর আসবো না এখানে। তুমি আমায় ওদের সঙ্গে বন্ধু বানিয়ে দেবে। আর বলে দিয়ে আসবে আমায় যেন না মারে। মারলে কিন্তু আমি আবার এখানে আসব। আমি খেলবো বন্ধু করে। আসার সময় আমায় দুটো করে চকলেট দিতে হবে। ছেলের শর্ত শুনে আমি অবাক। পিছিয়ে একটা ছেলে আবার শর্ত দিতে জানে? মা ছেলে মিলে অর্ধেক রাস্তা পার হয়েছি। মেয়ে কোলে ঘুমিয়ে আছে। হঠাৎ একটা জিনিস চোখে পড়ে আমার। থমকে দাঁড়ায়। রিঙ্কি মানে আকাশের বউ এক ছেলের কাঁধে মাথা দিয়ে যাচ্ছে রিকশা দিয়ে। হোঠ তোলা রিকশা হলেও রিঙ্কিকে বেশ ভালো মতোই চিনতে পেরেছি আমি। এই মেয়েটা আমার জীবনের কালো অতীত, বিষাক্ত এক পৃষ্ঠা। একে ভোলা এত সহজ নয়। ও এভাবে কার সঙ্গে যাচ্ছে? রিঙ্কি কি অসুস্থ? অসুস্থ হলে তো সাধারণত মানুষ এমন হালে যায়। কিন্তু ও অসুস্থ হলে ওর সঙ্গে তো আকাশে থাকার কথা ছিল। এই ছেলেটাকে, আমি যতদূর জানি রিঙ্কির কোনো ভাই নেই। তাহলে এই ছেলেকে? মনে প্রশ্ন অনেক, তবে উত্তর নেই একটাও। একসময় নিজের নিজের মনকে বুঝিয়ে বললাম, আমি কেন ভাবছি ওর কথা? কে হয় ও আমার? ওরা যা পারে করুক, আমার কিচ্ছু আসে জানা। বাড়ির পথে হাঁটাই মন দেই। পৌঁছে ফ্রেশ হয়ে 2 গ্লাস পানি মুখে দেই। ছেলের জন্য একটা ডিম ভেজেছি। আজ আর কোনো রান্না করিনি। একে তো জ্বর শরীরে, তার মাঝে সারাদিন কাজ করে ক্লান্ত আমি। ছেলেকে ভাত পানি দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সন্ধ্যা হয়ে গেছে। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে চোখ ভারী হয়ে এলো। এমন সময় এসেছে লতা আপা। আমি তখনও শুয়েই আছি। লতা আপা কিছুক্ষণ মেয়ের পানে তাকিয়ে বলল,
কাল সারা রাত ঘুম হয়নি জানো? তোমার ঘটনা শোনার পর মনটা খুব আনচান আনচান করছে বাকিটা শুনতে। তাই তো আজ কাজ শেষ করেই চলে এলাম। আমি একটু উঠে বসে বললাম, আজ নয় আপা, কাল শোনাবো, কথা দিচ্ছি। আজ শরীরটা বড্ড খারাপ। আপা প্রথমে একটু দুঃখই পেলেন হয়তো। বাবারই কথা, বড় আশা নিয়ে এসেছিলেন তিনি। পরক্ষণে আবার বললেন, শরীর খারাপ তো খেয়ে ঘুমিয়ে যাও, না খেয়ে থাকলে আরও খারাপ লাগবে। 2-3 বার খাবার মুখে দাও। আমি যাই, কাল বলবে কিন্তু সবটা। আপা চলে যায়। আমি কবার খাবার মুখে তুলে শুয়ে পড়ি। পরদিন উঠেছি বেশ সকালেই। রান্না বসাতে হাঁড়ি বের করেছি। খালা এমন সময় বললেন, কাল কাজ করে এসে খুব ক্লান্ত ছিলে মনে হয়, এসে শুয়ে পড়েছিলে। তোমার ঘরে গিয়েছিলাম একবার, দেখলাম ঘুমিয়েছিলে, তাই আর বিরক্ত করিনি। জি চাচি, কাল শরীরটা একটু অসুস্থ ছিল, এখন ভালো আছি। চাচি আর কিছু বলে না। আমি রান্না শেষ করি, ছেলেমেয়েকে খাইয়ে নিজেও খেয়ে নেই। ছেলের কথা মতো 2টো চকলেট কিনে দিয়ে বাড়ি থেকে বের হই। আজ সময় থাকতে বেরিয়েছি। হেঁটে গিয়েছি ফ্যাক্টরিতে। কাজের জায়গায় নিজেই গিয়েছি, মন দিয়ে কাজ করেছি। 8 ঘন্টা ব্রেক থাকে কাজের। সবাই তখন খাবার অথবা পানি খায়। আমি তো কিছু আনিনি সঙ্গে করে, তাই এটা টেবিলের কাছে চেয়ার পেতে বসে রইলাম। আশেপাশে প্রায় সবাই খাবার খাচ্ছে। বস মানে রাশেদ স্যারকে দেখলাম দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে এদিকে। একটু পর আমার সামনে এলেন তিনি। আমি তখন মেয়ের সঙ্গে কথা বলছি। স্যার এসে একটা চেয়ার টেনে বসলেন। আমি মেয়েকে কোলে নিয়ে উঠে দাঁড়াতে নিলে তিনি নিষেধ করলেন। বললেন, আজ আপনার কাজ লক্ষ্য করেছি, ভীষণ ভালো কাজ করেছেন। নতুন হলেও কাজে খুঁত ধরার উপায় নেই। বেস্ট অফ লাক। আমি ধন্যবাদ দিয়ে চুপচাপ বসে রইলাম মাথা নিচু করে। এর মাঝে ব্রেক টাইম শেষ। যে যার জায়গায় যেতে লাগলো। স্যারের থেকে বিদায় নিয়ে আমিও গেলাম। মন দিয়ে কাজ করেছি। সবশেষে বাড়ি ফিরে আগে রান্না করেছি, মাছ আর ভাত করেছি, রেঁধেই খেয়ে নিয়েছি। আমি জানতাম লতা আপা আর চাচি আজ অবশ্যই আসবে। সত্যি সত্যি এলো তারা। লতা আপা সোজা কাহিনীতে যেতে বলল। আমি কিঞ্চিত হেসে বললাম, মানসিকভাবে তৈরি হয়ে নিন, এরপর যা শুনবেন তাতে মন নাড়া দিয়ে উঠতে পারে। ওরা দেখলাম বেশ আয়েসি ভঙ্গিতে বসল বিছানায়। আমিও লম্বা শ্বাস নিয়ে শুরু করলাম। আকাশের সঙ্গে দিনকাল কেটে যাচ্ছিল সুখেই। ছেলেকে নিয়ে ছোট্ট পরিবার আমাদের। এর মাঝে জানলাম আমাদের দ্বিতীয় সন্তান অর্থাৎ আমার মেয়ের আগমনের কথা। আকাশ এবারেও খুশি। এবার তার একটা মেয়ে চায়। মেয়ের নামও ঠিক করেছে। তবে ছেলের চাই ভাই। এ নিয়ে বাপ বেটাতে ঝগড়া। আমি বসে মজা নিই শুধু। আমার জীবনে তখন একটু একটু করে অন্ধকার ঘনিয়ে আসে, যা আমার অজানা। রিঙ্কি মেয়েটা সেই বৈশাখের পর আরও 2বার এলো আমাদের বাড়িতে। আকাশের সঙ্গে কেমন যেন করে মেয়েটা। আমার ঠিক ভালো লাগে না, আবার বলতেও পারি না। আকাশ ঠিক ছিল তখনও। স্ত্রী ও বাচ্চা নিয়েই ওর জীবন তখন। এর মাঝে আমার দেবরের বিয়ে ঠিক হয়। পাকা কথা বলার দিন পরিবারের সবাই যাবে, কিন্তু আমায় নেবেন না শাশুড়ি মা। তার ধারণা আমি গেলে আমার মতোই হবে তার ছোট ছেলের বউ। আমি যেতেও চাইলাম না। আকাশ নাছোড় বান্দা, আমায় ছাড়া সে যাবে না। বাড়িতে হুলস্থুল কাণ্ড। রিঙ্কি এলো এমন সময়, শুনলাম সেও যাবে সেদিন। কেন যেন এবার আর আকাশকে একা পাঠাতে চায় না। শাশুড়ি মার বারণ সত্ত্বেও গেলাম আমি। মেয়ে দেখলাম, ওর নাম তটিনী। লম্বা চুল মেয়েটার, মাশাল্লাহ, ছোট একটা জব করে। আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখাশোনা আগেই ছিল, তাই ওই দিন বিয়ে ফিক্সড হলো। তারিখ দিয়ে পাঠিয়ে এলাম। রিঙ্কি সেদিন আমাদের বাড়ি থাকবে। বড়জোর করা আদেশ। তার বোনের যেন ঠিকমতো খাতির ও যত্ন হয়। শাশুড়িমা নিজ হাতে বেড়ে খাওয়ালেন মেয়েটাকে। তার পাশের ঘরেই থাকতে দিলেন। কিন্তু ও থাকবে আমার পাশের ঘরে। ওই ঘরে এসেছিল তাই। বেশ, আর তাই হলো। ওই ঘরটাই দেওয়া হলো। রাতে শুয়ে পড়েছি আমরা। মাঝরাতে আকাশের বাথরুম যাওয়ার প্রয়োজন হলো। আমার বেডরুমের বাথরুমে তখন কি যেন সমস্যা হয়েছে, তাই বন্ধ রেখেছি কিছুদিন। আকাশ বাইরের বাথরুমে গেছে, আমায় বলেই গেছে। খুব বেশি গভীর ঘুম নেই তখন। হঠাৎ রিঙ্কির দরজা খোলার আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলি আমি, কান সজাগ করি। মেয়েটা হেঁটে হেঁটে আমার ঘরের সামনে দিয়ে গেল। ওই রুমে বাথরুম আছে, তাহলে এত রাতে ওর কাজ কি বাইরে? মনে খটকা লাগে আমার। বাহির হই আমি। চারপাশে তাকিয়ে দেখি রিঙ্কি নেই। ডাইনিংয়ে আলো জ্বলে সারা রাত। আকাশ যেই বাথরুমে গেছে সেদিকে গেলাম। দেখলাম রিঙ্কি দাঁড়িয়ে আছে বাইরে। এ কেমন ভদ্রতা! একটা পরপুরুষ বাথরুমে।
ও একটা মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে হ্যাংলার মতো। বিষয়টি কেমন যেন লাগে আমার। এগিয়ে গিয়ে প্রশ্ন করি, তুমি এখানে কেন রিঙ্কি? ছেলে মানুষ বাথরুমে গেলে এভাবে কেউ দাঁড়িয়ে থাকে, তাও এত রাতে? তোমার ঘরে তো বাথরুম আছেই। ও আমায় দেখে যেন ভ্যাবাচাকা খেয়ে যায়। আমতা আমতা করে বলে, সরি, আমি বুঝতে পারিনি তোমার বর বাথরুমে গেছে। আমি ভেবেছি তুমি গেছো, তাই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আমার বাথরুমটা একটু অপরিষ্কার আছে, তাই যেতে ইচ্ছে হয়নি। ওর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। ও আসার আগের দিনই আমি বাথরুম পরিষ্কার করেছি ওই ঘরের। এরপর কেউ যায়নি, কারণ ওই ঘরে কেউ থাকে না। এর মাঝে আকাশ বের হয়। দুজনকে বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। আমি বিষয়টি গোপন করে বলি, তুমি ঘরে যাও, ছেলে একা আছে। একটা দরকারে আমি আর রিঙ্কি কথা বলছিলাম। আকাশ চলে যেতেই রিঙ্কিও যায়। আমি আর দাঁড়িয়ে থেকে কি করব, তাই আমিও ঘরে যাই। পরদিন দেখে আকাশ তৈরি হয়ে নিচে নেমেছে অফিস যেতে। রিঙ্কি বারবার ওর সঙ্গে যেতে চায়। শপিং মলের আগে নামিয়ে দিতে বলে। আকাশের মিটিং থাকার ওর সঙ্গে ওর দুজন ক্লায়েন্টও যাবে সেদিন। তারা আগে থেকেই গাড়িতে বসে আছে। এ কথা শুনে রিঙ্কির খুব মন খারাপ। কাউকে না বলে বাড়ি ছেড়ে চলে যায় সে। সন্ধ্যায় আকাশের ফোনে কল আসে অপরিচিত নাম্বার থেকে। কল ধরি আমি, কথা বলে না কেউ। 3বার এমন হয়। আকাশ তখন কম্পিউটারে কাজ করছে বিধায় আমার ধরতে বলে কল। ওদিকে কথা না বলায় বিরক্ত হয়ে ওর ফোনের দিকে পেছনে দাঁড়িয়ে থাকি আমি। মিনিট 2 পর আবারও কল আসে। এবার আকাশ রিসিভ করে। রিঙ্কির কল ছিল সেটা। আকাশকে ওর বোন অর্থাৎ আমার বড়চার আসার সংবাদ দিচ্ছে। আমি বুঝলাম না, এ কথা আমায় বললে কি হতো? আমি কল ধরলেই কথা বা বলল না কেন? বিষয়টি গোলমেলে লাগে এবার। সেদিনটা ছিল শুক্রবার। মাংস ভাত ডাল রান্না করে ঘাড়মাত্র শরীর নিয়ে ডাইনিংয়ে দাঁড়িয়েছি সবে। দেখতে পেলাম আমার বড় যা এসেছে। দেবরের বিয়ে উপলক্ষে এসেছে তারা। এই প্রথম তাকে দেখলাম সামনাসামনি। এর আগে দেখেছি ভিডিও কল অথবা ছবিতে। মানুষটাকে দেখে চোখ দুটো বড় হয়ে গেছে আমার। ফর্সা ধবধবে চেহারা, স্ট্রেট করা চুল, প্লাগ ভ্রু, পরনে পাতলা জর্জেট শাড়ি, নীল রঙের হাতাকাটা ব্লাউজ, ছোটে বেবি পিঙ্ক লিপস্টিক, হাতে ঘড়ি। ভীষণ সুন্দর দেখাচ্ছে তাকে। 3 সন্তানের জননী তিনি, দেখে বোঝার উপায় নেই। এদিকে আমি 2 বাচ্চার মা হয়ে কেমন হয়ে গেছি। শুষ্ক চেহারা আমার, মলিন হাত পা। বড়জার সামনে দাঁড়ালে আমার নিজেকেই বয়স্ক লাগে বেশি। ওনার পরনে কত দামি শাড়ি, আমার পরনে সুতি একটা কামিজ, ধুলোমাখা শরীর, এলোমেলো চুল। গিয়ে পরিচয় হতেই কেমন যেন লাগছে আমার। বড়জা সবার সঙ্গে কৌশল বিনিময়ে ব্যস্ত। আমার দিকে তাকায় সে, মেকি হেসে বলে, তন্নি না তুমি? আকাশের বউ, দূরে দাঁড়িয়ে কেন? আমায় দেখে ভয় পেলে নাকি সংসার হারানোর? তোমার সংসারে ভাগ বসাতে আসিনি আমি। প্রথমে তার এমন কথা আমার ঠিক হজম হলো না। নিজেকে শান্ত রেখে বললাম, এমন কেন বলছেন ভাবি? এই সংসারও তো আপনারও। দুজন থেকে এবার 3জন হব আমরা নতুন যাইলে। বড়জা মুখখানা কাচুমাচু করে। শাশুড়িমা তাদের ফ্রেশ হতে আসতে বলে। আমিও ঘরে যাই। গোসল সেরে বের হয়েছি সবে। আকাশ এসে পেছন থেকে জড়িয়ে ধরে আমায়। কানের কাছে মুখ নিয়ে বলে, বড় ভাবির কথায় কিছু মনে করেছ? ওসব পাত্তা দিতে নাই। এই সংসার তোমার। এই সংসারের জন্য জানপ্রাণ দিয়ে খেটেছ তুমি। দুদিনে সে ওরা সব নিয়ে যেতে পারে নাকি? তোমার অবদান অপরিসীম। এছাড়াও আমি তো পাশে আছি তোমার, সর্বক্ষণ। সব পরিস্থিতিতে তোমার সঙ্গ দেব আমি। আকাশের কথা শুনে নিশ্চিত হই আমি। মনে তবু একটা বেসামাল ভাব। ফ্রেশ হয়ে একসঙ্গে নিচে আসি। বড়জা সবার জন্য গিফট এনেছে। একে একে সবার হাতে দিচ্ছে। শাশুড়িমার জন্য দামি শাড়ি ও ম্যাচিং জুয়েলারি এনেছে। সে তো মহা খুশি। আয়নার সামনে নিজের গায়ে শাড়ি দিয়ে দেখছে বারংবার। দেবরের জন্য এনেছে। আকাশকেও দিলেও দেখলাম এক ব্যাগ। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি ছেলে নিয়ে। জায়ের হাতে আর একখানা ব্যাগ মোটে। আকাশ বারবার এদিক ওদিক তার মায়ের দিকে তাকাচ্ছে। ওর চোখের ভাষায় আমিও আমাদের ছেলে। যা ব্যাগটা দেবরের হাতে দিয়ে বলল, এটা তোমার হবু বইয়ের। কেন যেন মনটা ভীষণ খারাপ লাগে আমার। সবার মাঝে অপমান বোধ হয়। অন্যের জিনিসে আমি কখনোই আশাবাদী ছিলাম না। তার ইমানে হয়নি, দেয়নি। আমার খারাপ লাগে ছেলেটার দিকে তাকিয়ে। বড় চাচি সে, প্রথমবার দেখা হলো। অন্তত একটা খেলনা দিতে পারত বাচ্চাটার হাতে। আমায় না দিক, কোনো আফসোস নেই। বাচ্চাটা সবার গিফটের দিকে তাকিয়ে আমার মুখ দেখছে। ছেলে নিয়ে সরে গেলাম আমি। দেবরের বিয়ে হয়নি, তার বইয়ের জন্য আনলো। অথচ
আমি এ বাড়িতে 6টা বছর হয়ে গেল। যাগে সেসব। আমার স্বামী আমাদের যথেষ্ট দিয়েছে। অন্যের জিনিসের প্রতি লোভ নেই। আকাশের মুখটা থমথমে দেখলাম। নতুন মানুষ দেখে কিছু বলছে না, তবে যখন তখন ব্লাস্ট করবে, ভাবটা এমনই। এবার খাবারের পালা। একে একে সবাই টেবিলে বসছে। শাশুড়ি, দেবর ও ভাসুর একপাশে, অন্য পাশে যা তার ছেলে মেয়ে, আকাশ ও আমার ছেলে। এক সিট ফাঁকা। আমি খারাপ বেড়ে দিতে লাগলাম। সবার পাতে খাবার দিয়ে আকাশের পাশে গিয়ে দাঁড়িয়ে আছি। যে যার মতো খাওয়া শুরু করেছে। আকাশ হাত ধুয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন তন্নি? বসে পড়ো। চেয়ার তো খালি আছে। খাবে কখন তুমি? বেলা অনেক হলো। আমি আমতা আমতা করছি। কেউ বলেনি খেতে বসতে। বসলে যদি কিছু হয়, বরাবরই একা খেতে হয় আমার। এবারের কেউ আমার সঙ্গে তেমন খায় না। রান্না করি, কিন্তু আমি। আকাশ জোর করে খেতে বসালে হয় দেবর নয়, শাশুড়ি উঠে যায় টেবিল থেকে। তাই আমিও আর বসি না। শাশুড়ি মা মুখ বাঁকিয়ে বললেন, 1 ঘন্টা না খেয়ে থাকলে তোর বউ মরে যাবে নাকি? খাওয়া শেষে খেতে পারবে না? ও বসলে আমাদের বেড়ে দেবে কে? বড় ছেলে বউ আমার কত বছর পর এলো। ওরা আগে খেয়ে নি। সবাই একসঙ্গে বসলে খাবার শর্ট পড়তে পারে। আকাশ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে, তোমরা ছোট বাচ্চা নাকি যে হাতে হাতে খাবার খাওয়াতে হবে? হাত নেই তোমাদের? খাওয়া শেষে কেন খাবে ও? কষ্ট করে সারাদিন নিজে সব রান্না করেছে, এ কথা শুনতে? ও প্রেগনেন্ট একজন মহিলা। ওর সামনে ওকে না দিয়ে খাও কিভাবে তোমরা? রুচিতে বাঁধে না? এতগুলো মানুষ খাবে, শর্ট পড়বে না? আমার বউ খেলে শেষ হয়ে যাবে সব। আকাশ প্রচণ্ড রাগ নিয়ে কথাগুলো বলে খাবার রেখে উঠে যায়। আমি কি বলবো, কি করব জানি না। ঘরে যেতে লাগলাম আকাশের পিছু পিছু। শাশুড়ি মা কেঁদে কেটে ভাসাচ্ছেন। উনি কিন্তু জানতেন আকাশ বেশি কথা বলে না, কিন্তু যখন বলে গা থেকে চামড়া তুলে নেয় একেবারে। সব দোষ হয়েছে আমার। একমাত্র আমার জন্য নাকি আকাশ তার বাড়ির লোকের সঙ্গে অশান্তি করে। এই দোষ বরাবরই হয়ে আসে আমার। তাই আর আফসোস করি না। জানেন, একসময় মনে বড় আশা ছিল আমার নিজের একটা পরিবার হবে, একত্রে খাবো, গল্প করব। কিন্তু আমার সেই আশা আশায় থেকে যায়। ঘরে এসে আকাশকে আর কিছু বলার সাহস হয় না আমার। বলে এবার আমার উপর রাগ ঝাড়বে। চুপ করে বসে থাকি আমি। ছেলেও চুপ করে শুয়েছে। ওবেলা আর খাওয়া হয় না আমার। রাতে রান্না করে ঘরে এসেছি সবে। এমন সময় বড় চাইলো আমার ঘরে। বিছানায় বসে বলল, পেটে কি বেবি তোমার? মেয়ে নাকি একটা ছেলে আছে? তখনও এটা জানা হয়নি আমার। তাই বলি চেক আপ করায়নি। অনেক আগে করিয়েছিলাম 2 বার। যা বেবি হোক, সুস্থ হোক, এটাই আমার চাওয়া। বড় যা কিছুক্ষণ চুপ থেকে বলে, আকাশ তোমায় ভীষণ ভালোবাসে তাই না? হ্যাঁ, ভালোবাসে বলি তো সবার বিরুদ্ধে গিয়ে আমায় বিয়ে করেছে। এতকাল আমায় নিয়ে সংসার করেছে। বড় যে এবার মুখ বাঁকিয়ে বলে, তা ভালো। অধিক ভালোবাসা আবার ভালো লক্ষণ নয়। দেখে শুনে থাকবে। তুমি গ্রামের মেয়ে, শহরের নিয়মকানুন অত বুঝতে পারবে না। আমি আবার ছোট থেকে শহরে থেকেছি, সবটাই বুঝি। এখনকার ছেলেরা ঘরে এক বউ রেখে অফিসে গার্লফ্রেন্ড পালে। তুমি একটু সাবধানেই থাকবে। কথা বলেই উনি চলে গেলেন। আমি ঘাবড়ে গেলাম ভীষণ। কি বলে গেল ইনি? একে তো প্রেগনেন্ট আমি, অল্পতেই চিন্তা ও ভয় পেয়ে যায়। তার মাঝে এত বড় কথা বলে গেল। এটা কি সত্যি হতে পারে? না না, এসব কি ভাবছি আমি? আকাশ আমার স্বামী। অন্যের কথা শুনে আমি আমার ঘরের স্বামীকে ভুল বুঝতে পারি না। এতদিনের সংসার আমাদের, অন্যের কথায় কেন আমি উতলা হই? নিজের মনকে নিজেই শান্ত করে নিচে এসেছি। সবাইকে খেতে দিয়েছি। খাওয়া শেষে আমার আর আকাশের খাবারটা ঘরে নিয়েছে। ছেলে সবার সঙ্গেই খেয়েছে। আকাশ নিচে আসবে না। ঘরে খাবার রেখে কি যেন নিতে নিচে এসেছে। শাশুড়ি আর বড় যা সোফায় বসে গল্প করছেন। আমি তাদের পেছন দিয়ে কিচেনে গেছি। ওরা খেয়াল করেনি আমায়। বড় যার কিছু কথা শুনতে পাই আমি। শাশুড়ি মাকে তিনি বলছেন, এভাবে খাবার ঘরে নিয়ে খাওয়ার মানে বোঝেন মা? ওরা আলাদা খেতে চাচ্ছে। তন্নি বোঝাচ্ছে আপনি ওর স্বামীর টাকাই খান। এতগুলো বছর এটা বুঝতে পারলেন না? আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখেছেন বউয়ের জন্য মাকে কথা শোনাতে? তন্নি আকাশকে বশ করে রেখেছে। এক প্রকার তাবিজ বলতে পারেন। ছেলে তো আপনার আর দুটো আছে। বড় ছেলে, ছোট ছেলে কখনো এমন কাজ করেছে বলুন? মা বলছে, ওই শয়তান মেয়ের এত সাহস আমার ছেলেকে আমার থেকে কেড়ে নেয়। নেয় কি মা? নিয়েই নিয়েছে। আকাশ বইয়ের কথায় উঠে বসে। বইয়ের আঁচল ধরে ঘোরে। মা কিছু বলতে যাবে, তার আগেই আমার ভাসুর মানে বড়জার স্বামী তাকে ডেকে ওঠে। বড়জা ঘরে গেল।
মা কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে বাথরুমে গেল। আমি সোফায় গিয়ে বসলাম। বড়জাকে যতটা ভালো ভেবেছিলাম তিনি তার একাংশ না। আকাশের কথা বলছেন তিনি, অথচ তার স্বামীকে তিনি এবারের কারো সঙ্গে সম্পর্ক রাখতে দেন না তেমন। মাঝ বাদে ভাসুর কল দিলেই যা পাশে থাকে। ভিডিও কলে কথা হয় বেশি। ভাসু নাকি এখানে আসতে চায়, যা আসতে দেয় না। এটা অবশ্য শোনা কথা। ভাসুরের এক বন্ধু বলেছিল আমাদের, আকাশ রাগ করুক বা ঝগড়া, পরিবারের সকল দায়িত্ব পালন করেছে। যে মানুষটা সুখে রেখেছে, সব দিচ্ছে, তার একটু কটু কথা শুনলে কি খুব ক্ষতি হয়? বিনা কারণে কাউকে কিছু বলার ছেলে নয় আকাশ। তাদের দোষী তারা কথা শুনে। এখানে আমারই বা কি করার? পরদিনের কথা। আমি আমার পালন করা মুরগিদের খাবার দিচ্ছি একপাশে বসে। বড়জা এসে আমার পাশে বসেন। এদিক সেদিক তাকিয়ে বলে, এই হাঁস মুরগি সব তোমার তন্নি? জি হ্যাঁ। ডিম টিম দেয় নিশ্চয়? দেয় মোটামুটি। বড়জা উঠে দাঁড়ালেন এবার। বললেন, তুমি তন্নি বড্ড লক্ষ্মী মেয়ে। কি সুন্দর গুছিয়ে সংসার করো। কত সবজি, ফলের গাছ করেছ। পরিবারের অর্ধেক চাহিদা তোমার এসব থেকে পূরণ হয়ে যায়। তবুও তুমি কারো মন পেলে না। মাকে দেখিয়ে সারাটা দিন তোমার নামে নিন্দা করতে। এতিম বলে কি তোমার সম্মান নেই? এই সংসারের জন্য এত করো তুমি, অথচ তোমার কোনো কদর নেই। মা সবসময় আমার কাছে তোমার নামে নিন্দা করেছে, কিন্তু এসে দেখেছি তুমি কত ভালো একটা মেয়ে। এক মুহূর্তের জন্য সেদিন আমার ভীষণ মন খারাপ হয়েছিল। মায়ের সঙ্গে দেখছি বড়জার খুবই মিল। সারাক্ষণ গল্প করে তারা। আগে থেকে বড়জার প্রতি মায়ের একটু বেশিই টান ছিল। বড় ছেলে, বউ, বড় ঘরের মেয়ে, বড় চাকরি করে, সব মিলিয়ে ভীষণ প্রিয় তিনি। আমি এত করে নাম পাই না। যা শাশুড়িনীকে শপিং করতে যায়, কোনোদিন দামি শাড়ি, স্বর্ণের আংটি, মা সেই আংটি সারা বাড়ি দেখায়। এমন আংটি আমি চাইলে আমার একার টাকায় তাকে বছরে দুটো করে কিনে দিতে পারতাম। নিজের টুকিটাকি আয় করা অর্থ আমি সংসারের পেছনে ভেঙেছি। মাস কাবারির অর্ধেক টাকা বেঁচে গেছে। সেই টাকা কিন্তু নিয়েছে মাই। কোনোবার তার অ্যাকাউন্টে রেখেছে, কখনো বা বড় ছেলের ঘরে সন্তানদের জন্য এটা সেটা কিনে পাঠিয়েছে। এই সবটাই করেছেন তিনি আমার অগোচরে। তবে জানি আমি সবই। সংসার যেহেতু করছি, সংসারের মাপকাঠিও আমার জানা আছে। ইদানিং শাশুড়িমা আমায় শুনিয়ে শুনিয়ে বড়জার বাবার বাড়ির প্রতিপত্তির গল্প শোনায়। এবারের বেশিরভাগ ফার্নিচার নাকি তার বাবার বাড়ি থেকে দেওয়া। আমার ঘরের সব ফার্নিচার কিন্তু আকাশও নিজেই করেছি। ওদের কিছু আমরা ব্যবহার করিনি। তাহলে এ কথা আমায় শোনানোর কারণ? মায়ের ব্যবহার দিনকে দিন খারাপের দিকে যায়। আমায় তিনি সহ্যই করতে পারে না। দু চোখের বিষ আমি। ছেলে হওয়ার পর তার অত্যাচার কমেছিল অনেকটাই। এবার তা বেড়ে দ্বিগুণ। বাচ্চা পেটে নিয়ে আমায় গাধার খাটুনি খাটায়। সবাই পায়ের উপর পা তুলে বসে থাকে। আকাশকে এসব আমি খুব কমই জানাই। সারাদিন কাজ করে মানুষটা। অফিসের প্রেশার শেষে আবার বাড়ির প্রেশার দেওয়া যায় নাকি? সে নিজে দু একবার এসব দেখেছেও বটে, কিছু বলেনি তেমন। আকাশ নিজে বিরক্ত ভীষণ। একটা ছেলে মানুষ হয়ে কত আর মহিলাদের সঙ্গে ঝগড়া করা যায়? আমায় শুধু বলে সেভ হয়ে চলতে, আলাদা ঘর নেবে। একটা প্রজেক্ট ওর হাতে, সেটা শেষ হলেই ঘর নেবে অন্যত্র। কে জানতো ওর প্রজেক্ট শেষ হওয়ার আগেই আমার জীবনটাই শেষ হয়ে যাবে। এর মাঝে আমার মেয়ে বেটের বিষয়টি জানতে পারে। যা শাশুড়িকে বলে আমি পাপী, আমার মন নষ্ট তাই মেয়ে হচ্ছে। ফ্রেশ মন থাকলে ছেলে হতো আবারও। বিশ্বাস করুন, এ কথা জীবনে শুনিনি আমি। কন্যা সন্তান হলো সৃষ্টিকর্তার রহমত। যে ঘরে কন্যা সন্তান থাকে, সৃষ্টিকর্তা সে ঘরে বরকত দেয়। জায়ের কথায় সেদিন তীব্র প্রতিবাদ করেছিলাম আমি। আমার সন্তান নিয়ে কোনো প্রকার বাজে কথা আমি শুনব না। জায়েরও কিন্তু এক মেয়ে। আমি যখন এ কথা বলি তিনি তখন চুপ। সেদিন ইচ্ছে মতো যাকে কথা শুনিয়েছিলাম, সেই রাগ তিনি দেখিয়েছেন দুদিন না খেয়ে, তার ছোট বাচ্চাদের মেরে গালি দিয়ে। বড়জা যে শুধু শাশুড়ির কান ভাগিয়েছে এমন না, আমার কাছে বলেছে, গীবত করেছে শাশুড়ির নামে। ততদিনে আমি মানুষ চিনে গেছি। একদিন আমি শাশুড়িকে ডেকে বলি সবটা, যা তখন সামনেই ছিল। তিনি সব অস্বীকার করে, দোষ উল্টো আমার ঘাড়েই দেয়। আমি নাকি তাকে সহ্য করতে পারছি না, মায়ের ভালো দেখতে পারি না। মা জায়ের সঙ্গে একটু মিলেমিশে থাকছে, তাই নাকি আমি হিংসা করছি। শাশুড়ি মা জায়ের কথায় বিশ্বাস করে নেয়। প্রথম থেকেই তিনি আমায় পছন্দ করতেন না। এবার একজন সাপোর্টার পেয়েছে।
যা দিয়েছে ঢোলের বাড়ি, শাশুড়ি সেই তালে নাচে। মানসিকভাবে আমার অবস্থা ক্রমাগত খারাপ হতে লাগে। ঠিকমতো খেতে পারি না, সারাক্ষণ অশান্তি অনুভব হয়। ঘরে শান্তি না থাকলে কি আর সেই ঘরে মন বসে? প্রেগনেন্সির এই কঠিন সময়ে আমি একা হয়ে যাই ভীষণ। খুব কাঁদতাম আড়ালে, মন খারাপ থেকেছে, ছেলের প্রতি অনীহা হয়েছে। আকাশের সঙ্গে ঝামেলা হতো সামান্য বিষয় নিয়ে। দুজনের মন মেজাজ কারোই ভালো থাকতো না, কেউ কারো কথা সহ্য করতে পারতাম না। এক কথায় দু কথায় ঝগড়া হতো প্রচুর। রাগের বশে দুবার আকাশ আমার গায়ে হাত তোলে। ওকে আমি ধাক্কা দিয়ে হাত কেটে দিয়েছি। এক কথায় যুদ্ধক্ষেত্র। স্বামী স্ত্রী আমরাই নিজেদের শত্রু। এক ঘরে থাকা পর্যন্ত বন্ধ করে দেই। ছেলে নিয়ে আলাদা ঘুমাই আমি। দুজনের মাঝে বিশাল এক প্রাচীর তৈরি হয়। টানা 6 দিন একে অন্যের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থেকেছি আমরা। এরপর কথা হলেও খুব কম। যে আমরা নিজেদের না দেখলে থাকতে পারতাম না, তারা হলাম একে অন্যের চোখের বিষ। আকাশ কাজ নিয়েই ব্যস্ত থাকে, ঠিকমতো বাড়ি ফিরে না। আমি সংসার নিয়ে ব্যস্ত। আমার প্রতিনিয়ত মনে হতে লাগে আকাশ আমায় ভালোবাসে না, আমি এতিম বলে। আকাশের মনে হয় আমি তাকে অবহেলা করি। এভাবেই চলছিল সময়। সময় বললে ভুল হবে, অসময় হবে। মাঝখান থেকে আনন্দে মগ্ন ছিল বড়জা। খাবার টেবিলে বসিয়ে খাওয়ার সময় ঝগড়া হতো প্রায়। আকাশ বাড়িতে খাওয়াই বন্ধ করে দেয়। আমাদের অশান্তির সুযোগ নিয়ে বড়জা আমার কানে সর্বক্ষণ আকাশের বিষয়ে নেগেটিভ কথা বলতো। যেমন, আকাশের হয়তো অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, তাই সে ঘরের বউকে ভালোবাসে না। এতদিন লোক দেখানো ভালোবাসা ছিল। রাতে বাড়ি ফিরে না, কারণ সে মেয়ের কাছে যায়। বউকে সহ ছেলেকে অবহেলা করছে সে। এর মানে স্পষ্ট আকাশ পরনারীতে আসক্ত। আরও অনেক কথা। তখন আমি এমনিতেই আকাশের প্রতি রাগ। এসব শুনে আরও জেদ হয়েছে আমার। তখন বুঝিনি এরা আমার কত বড় ক্ষতি করছে। বড়জা শাশুড়ি মায়ের সাহায্য নিয়ে আকাশকে ইমোশনালি ভুল বোঝায়। যেমন, আমি আকাশকে নয়, তার টাকাকে ভালোবাসি। এখন টাকার চাহিদা শেষ, তাই আর স্বামী ভালো লাগছে না। না হলে কোনো স্ত্রী এত রুট ব্যবহার করতে পারে না। আকাশ দিনরাত আমাদের জন্য কঠোর পরিশ্রম করে, আর আমি তাকে ঠকাচ্ছি। আকাশও এসব কথা বিশ্বাস করে নেয়। দুজনের মাঝের ফাটল এবার গভীর থেকে গভীর হয়। তবুও কেউ কাউকে ছাড়ছি না আমরা। আমাদের মাঝের একটা বাঁধন ছিল আমাদের সন্তান, যার মুখের দিকে তাকিয়ে দুজনে বিষ খেয়ে যেন বিষ হজম করছিলাম। এবার বড়জার নজর পড়ে আমার ছেলের ওপর। আলিফকেও সে হিংসা করত। ওনার কুমন্ত্রণায় রক্ষা পায়নি আমার ছোট ছেলেটাও। একদিন বিকেলে ছেলের জন্য নুডলস রান্না করছি। একটা মাত্র নুডলসের প্যাকেট ছিল সেদিন। আমার ছেলে আবার প্রায় রাতে নুডলস খায়, এই জন্য ঘরে রাখি সব সময়। তো ছেলে বায়না ধরেছে দেখে রান্না করে দিয়েছি। ও স্যুপ নুডলস খায়, ডিম বা সবজি দিয়ে খাওয়া বোঝে না। সে মতোই রান্না করেছি আমি। বড়জা একবার দেখে গেল বিষয়টি। মিনিট 2 পর তার মেয়ে আসে, তাকেও নুডলস বানিয়ে দিতে বলে। এত কিছু হলেও বাচ্চাদের প্রতি আমার স্নেহ ছিল, ওরা নিষ্পাপ। আমি মেয়েটাকে কাছে টেনে বলি, মা, আজ ঘরে নুডলস নেই আর। একটা ছিল, ভাইকে করে দিয়েছি। তুমি আগে বললে তোমায় রান্না করে দিতাম, ভাইয়ের কিছু একটা বুঝিয়ে দিতাম। কিন্তু এখনও তো খেতে শুরু করেছে, এখন নিলে কাঁদবে ভীষণ। এছাড়াও তুমি তো স্যুপ নুডলস খাও না, তোমায় আমি কাল রান্না করে দেব টেস্টি করে। মেয়েটা কিছু বলল না, হেঁটে হেঁটে আমার ছেলের কাছে গেল। আলিফ তখন চেয়ারে বসিয়ে চামচ দিয়ে গরম নুডলস খাচ্ছে। মেয়েটা হঠাৎ নুডলসের বাটি উল্টে দিল আমার ছেলের গায়ে। ইচ্ছে করে করলো এই কাজ। আমি চোখের সামনে দেখলাম। ছেলে আমার গগন বিদারী চিৎকার। অর্ধেক হাত হাঁটু প্রায় পুড়েই গেছে। বাচ্চাদের চামড়া অনেক সেন্সিটিভ। মাথায় রক্ত চড়ে গেল আমার। মেয়েটাকে প্রচণ্ড জোরে ধমক দিলাম। ও যথেষ্ট বড়, কেন করলো এই কাজ? ধমক শুনে মেয়েটা ঘরের বাইরে তাকায়। আমি দৌড়ে ছেলেকে জড়িয়ে ধরে পেছনে তাকাতে দেখি বড়জা দরজার আড়ালে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে আর মেয়েকে ইশারা করছে। ছেলে গগন বিদারী চিৎকার, ওর চিৎকারে আমিও কান্না। কি করব কিছু বুঝতে পারছি না। আমাদের কান্না শুনে বড়জা সর্বপ্রথম এলো ঘরে। সে তো ঘরের বাইরে ছিল। সে এমন ভাব ধরে যেন সে কিছুই জানে না। আমার ছেলের কাছে এগিয়ে এলে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠি, মা, আমি সন্তানের উপর এত বড় অন্যায় মানতে পারি না। বড়জা হতভম্ব। পেছন ঘুরে নিজ মেয়েকে চোখ টিপ দেয় সে। অমনি তার মেয়েও কান্না। শাশুড়ি দেবর ছুটে আসে। মেয়েটা দৌড়ে গিয়ে দাদি অর্থাৎ আমার শাশুড়িকে জড়িয়ে ধরে বলে,
কাকি আমায় মেরেছে দাদি। আমি ইচ্ছে করে ভাইয়ের গায়ে নুডলস ফেলিনি। ওখান দিকে যাওয়ার সময় পা ফসকে ভাইয়ের বাটির উপর পড়ে গিয়েছিলাম। তাতেই একটু লেগেছে ভাইয়ের। কাকি আমায় ধমকেছে, মেরেছে, মাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এসব বলে মেয়েটা সে কি কান্না। আমি রাগান্বিত স্বরে বলি, মায়ের মতোই মিথ্যে শিখেছ না? আমি কিছু দেখিনি নাকি? তুমি ইচ্ছে করে আলিফের গায়ে নুডলস ফেলে দিলে। সব করেছে মায়ের ইশারায়। আমি সব দেখেছি। এবার মায়ের মতো গুছিয়ে মিথ্যা বললে। মেয়েটা দেখলাম ঘাবড়ে গেল। পরিস্থিতি সামলাতে বড়জা এগিয়ে এসে কাঁদো স্বরে বলল, দেখেছেন মা, আপনার মেজো ছেলের বউ কিভাবে আমাদের ফাঁসাচ্ছে। আমার মেয়ে মিথ্যে বলবে? মিথ্যার কিছু বোঝে আমার ছোট মেয়ে? এই তন্নু শুরু থেকে আমাকে আমার বাচ্চাদের হিংসা করে। আমার মেয়ে বাচ্চা নাকি যে ওর ছেলের গায়ে ইচ্ছে করে নুডলস ফেলবে। ওটা তো ওরই ভাই। তন্নি আমাদের পছন্দ না করলেও আমি আমার বাচ্চাকে শিখিয়েছি, মা চাচিদের মাঝে যাই হোক, ভাই বোনেতে মিল থাকতে হবে। আমি এসেছি দেখতে যে বাচ্চাটার কি হলো। তন্নির রাগ দেখাচ্ছে আমার সঙ্গে। এ কেমন স্বভাব মা? এতদিন একা একা থেকে তন্নির লোভ হয়ে গেছে। এবার যখন আমরা 2-3 দিন থাকতে এসেছি, ও হিংসা শুরু করেছে। বলি, আমরা কি সারা জীবন থাকবো নাকি এখানে? 4 দিন বাদেই দেবরের বিয়ে। বিয়েটা হলেই চলে যাব। তখন থাকবে ছেলে নিয়ে সংসার জুড়ে। দেবর চিৎকার করে বলে, ওরা ভাই বোনেতে না হয় একটু দুষ্টুমি করে নুডলস ফেলে দিয়েছে, তাই বলে মায়ের ঝগড়া করা যাবে নাকি? ছোট বড় মানে না। বড়জার গায়ে হাত তোলে। ফুটফুটে মেয়েটাকে পর্যন্ত রাগে মেরেছে। এ কেমন অসভ্যতা! আমি কিছু বলতে যাব, এমন সময় দেখলাম ছেলে আমার কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়ছে। মাথা কাজ করছে না আমার। ছেলেকে কোলে নিয়ে বাড়ির বাইরে ছুটলাম। দেবর, যা, শাশুড়ি তখনও আমায় নিয়ে চর্চা করছে। আমার দোষ ধরতে ব্যস্ত। আমি পাশের বাড়ির এক ভাবির সহযোগিতা নিলাম। শাশুড়ি মা পেছন পেছন আসছে আর বলছে, গেল ওর ভাবি জামাইয়ের কাছে। ছেলে ব্যথা পেয়েছে, আমরা ডাক্তারের কাছে নিতে পারবো না নাকি? পরকে না জানলে ওর হয় না? আমি পাত্তা দিই না তার কথায়। এর সঙ্গে জবাব দিলে ঝামেলা সৃষ্টি হবে। এরা যে কত আমার ছেলেকে দেখবে তা আমি জানি। ছোট ছেলেটা যন্ত্রণায় কাতরাচ্ছে, আর এরা আমার দোষ ধরতে ব্যস্ত। আমি মা, আমার মাথা ঠিক নেই এই কঠিন পরিস্থিতিতে। তাই বলে তোরাও থেমে থাকবি? এ কেমন পরিবার তোরা? কেমন চাচা, দাদি? এক চোখে নুন আর এক চোখে তেল দেখছে। মেয়েটার কিছু হয়নি, তবু ওরা মেয়েটাকে আর যাকে নিয়ে মাতামাতি করছে। এদিকে আমার ছেলে যন্ত্রণায় কাতরায়। পাশের বাড়ির ভাবি ওর তার স্বামী তখন সবে খেতে বসেছে। আমায় বিধ্বস্ত অবস্থা দেখে এগিয়ে এলেন তারা। আমি শুধু বললাম, ভাই ভাবি, আমার ছেলেটাকে বাঁচান। গরম নুডলস পরে হাত পা পুড়ে গেছে ওর। ওর বাবা বাড়ি নেই, আমায় সাহায্য করুন। ভাই ভাবি তৎক্ষণাৎ রিক্সা ডাকে। ছেলে সমেত আমিও রিক্সায় উঠি। ভাই আসে পিছে পিছে। আমার হাত পা রীতিমতো কাঁপছে তখন। ভাবির ফোন থেকে আকাশকে কল করি। 4 বার কল দিয়েও সাড়া পায় না। আকাশের এখন কাজের সময়। কাজের সূত্রে শহরের বাইরে গেছে 3 দিনের জন্য। বাড়ি ফিরবে আরও 2 দিন পর। ভাবি প্রশ্ন করে, এমনটা হলো কি করে তন্নি? আমি তাকে কাঁদতে কাঁদতে সবটা খুলে বলি। ততক্ষণে হাসপাতালে পৌঁছে গেছি। ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ইঞ্জেকশন সহ আরও কিছু করে। ছেলেটা আমার কথা বলতে পারছে না আতঙ্কে, শুধু মামা করে। ভাবি আমায় বাইরে নিয়ে যায়। ছেলের একটু রেস্ট দরকার। আমি তখনও কাঁদছি। বাইরে দুটো চেয়ারে বসি দুজনা। ভাই ডাক্তারের সঙ্গে কথা বলছে। ভাবিকে জড়িয়ে ধরে বলি, ভাবি গো, ওই ডাইনিটা আমার সাজানো সংসারটা শেষ করে দিয়েছে। আমার থেকে আমার স্বামীকে পর্যন্ত কেড়ে নিয়েছে। এতদিন আমার সঙ্গে শত্রুতা করেছে, এবার আমার ছেলের সঙ্গেও। ভাবি বলেন, তোমার বিষয়ে সবটাই আমি জানি তন্নি। পরের ঘরের বউ আমি, তাই তোমার সংসারে কিছু বলতে পারি না। তোমার দেবর শাশুড়ির জন্য তোমার বাড়ি যাওয়া বন্ধ করতে হয়েছে। তারা চায় না তুমি আমার সঙ্গে কথা বলো। অনেকদিন ধরে তোমায় কিছু বলতে চাই, সময় সুযোগের অভাবে বলতে পারছি না। তোমার শহর ফেরত বড় যা মহিলাটা খুব বেশি সুবিধার নয়। সে তোমায় দিয়ে তোমাকে ধ্বংস করছে, কিন্তু তুমি তা বুঝতে পারলে না। একটা স্বামী স্ত্রী মাঝে খুব সহজে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না, যদি না তোমরা তাকে অনুমতি দাও। এখানে তোমার যাকে তোমাদের ভেতর এনেছে তোমরা নিজেরাই। তোমার জায়ের উদ্দেশ্য তোমায় দিয়েই তোমার সব ছিনিয়ে নেবে। তুমি বোকা, কিচ্ছু বুঝতে পারলে না। সর্বপ্রথম সে তোমার শাশুড়িকে হাত করেছে। তোমার শাশুড়ি শুরু থেকেই তোমার প্রতি রাগান্বিত ছিল।
সে আরও কান ভাঙিয়ে তার মনটাকে বিষিয়ে তুলেছে। এটা করেছে তোমার মনে অশান্তি তৈরি করার জন্য। তুমি যখন ওদের অত্যাচারে বিরক্ত, তখন সে রাগ গিয়ে খাটিয়েছ আকাশ ভাইয়ের ওপর। এত করে দুজনের মাঝে ঝামেলার সৃষ্টি হয়েছে, দূরত্ব বেড়েছে, একটা ফাটল তৈরি হয়েছে। সেই ফাটলে অবস্থান করেছে তোমার বড় যা। দুজনকে মিল না করে এক না করে দেওয়ার উস্কে দিয়েছে। তোমরাও ওর তালে নিচেই গেছো। তোমরা স্বামী স্ত্রী যদি ঠিক থাকতে, তাহলে এমনটা হতো না। তোমার যা চেয়েছে সর্বপ্রথম তোমায় একা করবে, এরপর তোমার থেকে তোমার স্বামীকে কেড়ে নেবে। সন্তানের দোহাই দিয়ে তুমিও আকাশ ভাই টিকেছিলে, তাই এবার তার তীর তোমার ছেলের ওপর। এজন্যই বলি বোন, যাই হয়ে যাক, নিজের স্বামীকে কখনো হাতছাড়া করো না। স্বামী স্ত্রীর মিলটা ধরে রাখতে হয়। স্বামী যদি পাশে থাকে, মেয়েরা এভারেস্টও জয় করতে পারে। আমি থম মেরে বসে রইলাম কিছুক্ষণ। ভাবির প্রতিটি কথাই সত্য। এই গভীর সত্য আমি উপলব্ধি করতে পারিনি এতদিন। এদের অন্যায় অত্যাচার আমায় অন্ধ করে দিয়েছিল। আমায় দিয়ে আমার এত বড় ক্ষতি করেছে বড় যা, আমি টেরই পেলাম না। সত্যি কত বোকা আমি। মানুষ কাল সাপের চেয়ে ভয়ঙ্কর। কত সুন্দর একটা সাজানো সংসার, সম্পর্ক সব নষ্ট করে দিয়েছে মহিলাটা। ভাবির দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলি, এবার কি করব আমি ভাবি? কোনো কি উপায় নেই? আমার সন্তানদের ভবিষ্যতের জন্য হলেও আমি লড়াই করতে চাই। আমার সংসারটা টিকিয়ে রাখতে চাই। সবটা এখন হাতের বাইরে চলে গেছে তন্নি। জানি না কতটা কি করতে পারবে। আকাশ ভাই পুরোপুরি বদলে গেছে। যে যা বলে তাই করছে। তবে চেষ্টার কোনো বিকল্প নেই। তুমি আকাশ ভাইয়ের সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার এক হও। এরপর প্রয়োজনে দুজনে অন্য কোথাও চলে যাও। এটাই সমাধান, সর্বশেষ সমাধান। দীর্ঘশ্বাস নিলাম আমি। মনস্থির করেছি। ডাক্তার ডেকে পাঠালেন। ওষুধসহ কিছু পরামর্শ দিলেন। ভাই ভাবিকে ধন্যবাদ জানিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলাম। পরিবেশ শান্ত। যা মনের সুখে গান গাচ্ছে আর কাজ করছে। গায়ে ওড়না নেই, পরেছে একটা পাতলা শাড়ি। পেট পিঠ সব দেখা যায়। এসেছে থেকে এমন পোশাক পরে এই মহিলা দেখি আমারই লজ্জা করে। বিবাহ উপযোগ্য দেবর সামনে বসে ভাত খাচ্ছে এবং আর চোখে তাকে দেখছে। মহিলা এতে এনজয় করছে। ইনি আবার সারাক্ষণ আমার খুদ ধরে বেড়ায়, অথচ এর নিজেরই চালচলন খারাপ। শাশুড়ির সামনেও আজ পর্যন্ত মাথায় কাপড় ছাড়া গিয়েছে নাকি সন্দেহ। আমি কিছু না বলে সোজা ঘরে ঢুকলাম। মা একবার এলো আমার ছেলেকে দেখতে, যাও এলো, সঙ্গে তার মেয়ে। আমি দাঁড়িয়ে থাকি সেখানেই। ওরা চলে গেলে দরজা আটকে দেই, ছেলেকে খাইয়ে দেই। দুদিন পর আকাশের ফেরার দিন। এ দুদিন আকাশের সঙ্গে আমার 1 মিনিটও কথা হয়নি। যতবার কল দিয়েছি বন্ধ পেয়েছি। ওর মাকে নাকি বলেছে বাড়ি থেকে কেউ যেন ফোন না দেয়, কাজে ব্যস্ত থাকবে। ওই ঘটনার পর ছেলেকে চোখে চোখে রাখি ভীষণ। আকাশ যেদিন ফিরবে সেদিন সন্ধ্যায় খুব সুন্দর করে সাজুগুজু করি আমি। প্রেগনেন্সির উঁচু পেট নিয়েও শাড়ি পরেছি, হাত ভর্তি চুড়ি, চুলে খোপা। এসবই আকাশের জন্য। আমার এমন সাজ তার ভীষণই প্রিয়। আজ সকল মন মালিন্য দূর করব। স্বামী স্ত্রী এক হব আমরা। ছেলেকে খাইয়ে আগে ঘুম পাড়িয়েছি। এই সময়টা হবে আমাদের একান্তের। কলিং বেলের শব্দ পেতেই তড়িঘড়ি করে দরজার কাছে যায়। দরজা খুলতে দেখি আকাশ ও রিঙ্কি দাঁড়িয়ে আছে। দুজনে হেসে কথা বলছে। মাথায় আমার বাজ পড়ে যেন। আকাশ আমার দিকে তাকিয়ে বলে, জোকার সেজে দাঁড়িয়েছ কেন? ভেতরে আসতে দাও আমাদের। অপমানের কষ্টে সেই স্থান ত্যাগ করি, ঘরে চলে যায়। যেতে যেতে শুনি রিঙ্কিকে ফেরার পথে রাস্তায় পেয়েছি আকাশ। আমাদের বাড়িতে আসছিল তাই নিয়ে এলো। দুদিন বাদে বিয়েও আছে। বড় যা আহ্লাদে আটখানা এইসব শুনে। ঘরে গিয়ে সর্বপ্রথম আয়নার সামনে দাঁড়ালাম। খুব কি অসুন্দর লাগছে আমায়? জোকার লাগছে? স্বামীর মুখ থেকে এত বড় কথা কোনো স্ত্রী মানতে পারে? সৃষ্টিকর্তা আমায় ভালো ভাগ্য না দিলেও দিয়েছে সুন্দর চেহারা। ফর্সা গায়ের রং, আমার লম্বা, মাথা ভর্তি চুল, মিডিয়াম স্বাস্থ্য। মেয়ে পেটে আসার পর চেহারার পরিবর্তন হয়েছে আরও। গোলগাল হয়েছে মুখখানা, যদিও রুক্ষতা রয়েই গেছে। তবে সাজের আড়ালে ঢাকা পড়েছি তো। নোনা জল বেয়ে চোখ গড়িয়ে পড়ল আমার। রাগে টেনে হিসড়ে পরনের শাড়িসহ প্রসাধনী ধুয়ে মুছে সাফ করি। কার জন্য সাজলাম আমি, যে ভালো করে তাকালই না, যার আমার প্রতি কোনো অনুভূতি নেই। বিছানায় বসে আমি অতীতের কত স্মৃতি মনে পড়ে। আমায় এমন সাজে দেখলে আকাশের যেন ঈদ লেগে যেত। খুশিতে চোখ মুখ উপছে পড়ত। আজ কিনা আর ভাবতে পারলাম না। শুয়ে রইলাম কিছুক্ষণ। মনকে শান্ত করে ভাবলাম, একবারের চেষ্টায় ব্যর্থ হয়ে হেরে গেলে চলবে না আমার। যদি না পারি একবার,
চেষ্টা করব 1000 বার। উঠে দাঁড়ালাম। সাধারণ জামাকাপড় পরে নিচে এলাম। আকাশ খাবার টেবিলে। পাশে বসেছে রিঙ্কি। আমার একটু মন খারাপ হলেও কিছু বলি না। সবাইকে খাবার তুলে দিলাম। আজ আকাশের পছন্দ মতো রান্না করেছি। আলোচনায় জানতে পারলাম রিঙ্কি বিয়ে শেষ হওয়া অবধি আমাদের বাড়িতে থাকবে। খাবার দিয়ে পাশে দাঁড়িয়ে আছি। সবাই সহ আকাশ খেয়ে নিল। আমায় বলল না একবারও। দাঁড়িয়ে থাকতে কেমন হ্যাংলা লাগছিল নিজেকে। ওদের খাওয়া শেষ হতে আমিও খেয়ে নিই। আকাশ ঘরে যায়। আমাদের ঘরে নয়, অন্য ঘরে। ওর পিছে পিছে আমিও যাই। বড়জা ডেকে বলে, ওদিকে কোথাও যাও তন্নি। আমি বলি, আমার বরের কাছে। বড়জা মুখটা কুঁচকে নেয়। এমন কিছু আশা করেনি সে। ঘরে গিয়ে দেখি আকাশ পোশাক বদলে বিছানায় রেখে সবে বসেছে। আমি ওর পোশাক গুছিয়ে দিই। ধুয়ে দেওয়ার জন্য বাছাই করি। আগ বাড়িয়ে প্রশ্ন করি, মিটিং কেমন হলো? আকাশ জবাব দেয় না। আবারও প্রশ্ন করি। এবার সে কিছুটা চেঁচিয়ে বলে, এত প্যাচাল কেন কানের কাছে? চুপ থাকতে পারো না? কাজের খোঁজ রেখে তোমার কি লাভ? তুমি কি আর আমার কাজ করে দেবে? এসএসসি থেকে ক্যাচাল লাগিয়ে রেখেছে। আমি চুপ রইলাম তবুও। এখন কিছু বললে ঝগড়া লেগে যাবে। আমি যা চাই না। একটু পর আবারও আকাশের পাশে গিয়ে বসলাম, গা ঘেঁষে। আমি বসতেই সে সরে গেল। যেন ঘৃণা লাগছে। বললাম, চলো আকাশ, আজ আমরা আমাদের ঘরে ঘুমাই। ছেলে ঘুমিয়ে গেছে। ছেলের কথা শুনেছে তো নিশ্চয়ই। কাল কথা বলবে। কাজ শেষে ক্লান্ত হয়ে এসেছ। চলো ঘুমিয়ে পড়ি। আকাশ তেজ দেখিয়ে বলে, তো যাও না। আমি কি তোমার হাত পা বেঁধে রেখেছি? তোমার সঙ্গে এক বিছানায় ঘুমাতে আমার আর রুচি হয় না। বিশ্বাস করবেন কিনা জানি না। ওর কথা শুনে এক মুহূর্তের জন্য আমি যেন হারিয়ে গেলাম। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। কোনোরকম হেঁটে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ শব্দ করে দরজা লাগায়। আমি একজন প্রেগনেন্ট মানুষ। সারা রাত ওর দরজার সামনে বসে কেঁদেছি। পেটের এক সাইডে শক্ত হয়ে গেছে, একদম মেঝেতে বসে থেকে। তবুও ওর মায়া হয় না। দরজা খুলে দেয় না। মাঝরাতে দরজায় মাথা দিয়ে ঘুম ঘুম ভাব হয়েছে সবে। কারো পায়ের শব্দ পায়। চোখ খুলে দেখি রিঙ্কি যাচ্ছে চুপি চুপি। হয়তো আকাশের ঘরের দিকে এসেছিল। আমায় দেখে এবার পালিয়ে যাচ্ছে। এটা আমার মনের ধারণা। ধারণা দিয়ে প্রতিবাদ করা যায় না। আমার প্রতিবাদে কেউ সম্মতি দেবে না। উল্টো আমায় মিলে ধরবে। আকাশও নেই আমার পক্ষে। এই অবস্থায় এত মানসিক চাপ আমি নিতে পারবো না। ভোর রাতের দিকে ঘরে আসি। সারা রাত বাইরে থাকায় জ্বরে গা পড়ে যাচ্ছে। উঠতে দেরি হচ্ছে। মাও দেবর চেঁচিয়ে বাড়ি মাথায় করে। রান্না কেন হয়নি এখনো? বড়জা আসে ঘরে। জোরে জোরে দরজা ধাক্কায়। যেন অপরাধ করেছি আমি। খুব কষ্টে উঠে দরজা খুলেছি। যা প্রচণ্ড চড়াও আমার উপর। চেঁচিয়ে বলে, সকাল সকাল কি নাটক শুরু করলে? রান্নাবান্না কিছু করবে না নাকি? এত বেলা অব্দি কেউ ঘুমায়? গরু নাকি তুমি? বাড়িতে যে আমার বোন আছে সে খেয়াল আছে? তাকে খেতে দেব কি? রান্নাটা কখন করবি শুনি? বেলা অব্দি ঘুমাও কোন সাহসে? যে মানুষটি আমার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলল, সে নিজে উঠে বেলা 11টায়। আজ কোন ভাগ্যে তাড়াতাড়ি উঠেছে কে জানে। একটা গ্লাস পর্যন্ত ধোয় নাই মহিলা। এর সঙ্গে তর্ক করে লাভ নেই। এনার্জিও নেই। ভাবলাম ও বলছে বলুক। প্রথমে একটু ভালো করে বুঝিয়ে দেখি। বললাম, আজ আমার শরীরটা ভালো নেই ভাবি। আজকের রান্নাটা আপনি করে নিন ভাবি। প্রচুর জ্বর এসেছে। উঠতে পারছি না। সে বলে, আমি রান্না করতে পারবো না। আগুনের তাপে আমার র্যাশ হয়। স্কিনে রেড সার্কেল হয়। বুঝলাম না, এতদিন কি ইনি রাঁধেনি? একদিন রান্না করলে এত কিছু হবে? আবারও বলি, তাহলে আপনি এঁটো বাসনগুলো ধুয়ে দিন। এঁটো বাসন ধুলে আমার অ্যালার্জি হবে হাতে। ভাবলে কি করে আমি সবার এঁটো বাসন ধুবো? অথচ প্রতিদিনই এমন কাজ আমি করি। বললাম, কাল বাদে বাড়িতে বিয়ে। আজ থেকেই ঘরের কাজ করতে হবে। আপনি তাহলে বাড়িঘর পরিষ্কার করুন। আমি কষ্ট করে রান্নাবান্না করে নেই। আমায় কি তুমি কাজের মেয়ে ভেবেছ? ভুয়া নাকি আমি যে এসব করব? এছাড়াও আমার ডাস্টিং অ্যালার্জি আছে। বেশি কাজ করলে আমার মাইগ্রেন শুরু হয়। এত কথা না বলে রান্নাটা চাপালেই পারো। আমার বোনটা না খেয়ে থাকবে নাকি তোমার জন্য? সামান্য জ্বরের জন্য এত অজুহাত কেন তোমার? আমরা কি সন্তান জন্ম দেইনি? এবার আর চুপ থাকলাম না আমি। সোজা বলে দিলাম, আপনার বোন কি খাবে না খাবে সেটা আপনার ব্যাপার। নিজের বোন নিজে যত্ন করুন। আমি অসুস্থ শরীর নিয়ে কিছু করতে পারবো না। কাজের লোক আমিও নই। নিজে রান্না করে খেতে পারলে খান, না পারলে না খেয়ে থাকুন। আমার কথায় যাইবার চিৎকার শুরু করে। আমি সরে গিয়ে বিছানায় বসি।
শাশুড়ি মা, দেবর ও আকাশ দৌড়ে আসে। যা বলে, আপনার মেজ বউ আমায় হিংসে করে মা। কদিনের জন্য এসেছি আমি, রান্না করে খেতে বলে। বাড়ির অতিথিকে না খাই রাখতে বলে। জ্বর নাকি এসেছে ওর, তাই পেটের বেবি হয়েছে। আকাশ তেড়ে এসে বলে, করোটা কি তুমি সারাদিন? রান্নাটা করে দিলে সমস্যা কোথায়? হাত ক্ষয়ে যাবে? অতিথির সামনে বাড়ির সম্মান নষ্ট করবে? ভাবিরা কদিন থেকেই চলে যাবে, ওদের সঙ্গে কেন ঝগড়া করছো তুমি? তোমার মন আসলেই কালো। তীব্র প্রতিবাদী স্বরে বলি, ভাবিও এ বাড়ির বউ, কাজ আমি করলে তারও করতে হবে। আমার শরীর খারাপ, আমি কিছু করতে পারবো না। আমার চিন্তা তোমরা না করলে আমার ঠিকই করতে হবে। আকাশ আমায় গালি দেয় প্রচুর, ঘর থেকে বেরিয়ে যায়। ওই দিন ওরা বাইরে থেকে কিনে এনে খায়, আমাকে বা আমার ছেলেটাকেও দেয় না। ছেলে খিদেতে কষ্ট পেলে হালকা কিছু রান্না করে দেয়। ওদিকে রিঙ্কির প্রতি আকাশের দরদ বেড়ে চলে দিনকে দিন। ওকে যেন চোখে হারায়। একসঙ্গে খেতে বসে, রাতভর গল্প করে। ওসব সহ্য করতে না পেরে আমি আকাশের সঙ্গে ঝামেলা করি। সাফ সাফ জানিয়ে দিই, রিঙ্কির সঙ্গে বেশি ঢালাঢালি দেখলে পদক্ষেপ নেব আমি। এরপর থেকে দেখি ওরা আমায় এড়িয়ে চলে। বড় যা বাইরে নিয়ে ওদের দেখা করায়। আমার ছেলেকেও আর সহ্য করতে পারে না আকাশ, বাচ্চার গায়ে হাত তোলে। ছেলে ওর সঙ্গে ঘুমোতে চাইলে আকাশ নারাজ, বাচ্চাকে গালমন্দ করে। দেবরের বিয়ের শপিং পর্যন্ত আকাশ, যা আর রিঙ্কি গিয়ে করে। আমার খোঁজটাও নেয় না ওরা। চলবে গল্প বড় যা, চতুর্থ পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।